শহরের বিখ্যাত ডাক্তার বক্সি মিশনে নামে কিছু দুর্নীতিবাজ ডাক্তারদেরকে সবার সামনে নিয়ে আসার। তখন মৃণালিনী নামের এক মেয়েকে দিয়ে সেই কাজ করাতে চাইলেও মেয়েটি মানা করে দেয়। তবে ডাক্তার বক্সি তো তাকে ছাড়ে না। সে এবার তাকে ব্ল্যাকমেইল করে তাকে দিয়েই এই সব ডাক্তারদের মুখোশ উন্মোচন করায়। তবে সে মৃণালিনীকেই কেন টার্গেট করলো? কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? জানলে আপনার চোখও কপালে উঠবে। তাহলে চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। মুভির নাম ডক্টর বক্সি। শুরুতেই আমরা ডাক্তার বক্সিকে দেখতে পাই। তিনি খুবই সৎ একজন ডাক্তার, কিন্তু এই পেশায় অনেক করাপশন দেখে তিনি এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি চেয়েছিলেন যে এই করাপশন দূর করে পুরো সিস্টেমটাই চেঞ্জ করবেন, কিন্তু অনেকেই তাকে এই আন্দোলন করতে মানা করেছিল, কারণ দিন শেষে তো সবাই সিস্টেমের কাছেই বন্দী। কিন্তু ডাক্তার বক্সির দৃঢ় সংকল্প ছিল যে সে যেভাবেই হোক এই সিস্টেমটা চেঞ্জ করবেই করবে। কিন্তু দেখা যায় হঠাৎই একদিন তিনি গায়েব হয়ে গেলেন। তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন বোঝা যায় যে তিনিও হয়তো এই করাপশনের গভীর গর্ত বন্ধ করতে গিয়ে নিজেই সেই গর্তে পড়ে গিয়েছেন। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা একজন পেশেন্ট মাকসুদ আলমের একটি রেকর্ডেড ভয়েস মেসেজ শুনতে পাই। সে বলে যে তার লোয়ার ব্যাক পেইন ছিল, অনেক বেশি কষ্ট পাচ্ছিল সে। তখনই সে ডক্টর মালাকারের শরণাপন্ন হয়। তিনি তার সব চেক আপ করে বললেন যে স্পাইনাল কর্ডের সার্জারি করতে হবে, তাহলেই হয়তো সেই পেইন থেকে রিলিফ পাবে। তো মাকসুদ আলম আরও বলে যে সেই অনুযায়ী 17ই আগস্ট আমার স্পাইনাল কর্ডের সার্জারিটা হয়। তো সার্জারির পরে ঠিকই কিছুদিন আমার কোনো ব্যথা ছিল না, আমি বেশ স্বস্তিই পাচ্ছিলাম। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরই আমার ব্যথাটা আবারও ফিরে আসে। আগের চেয়ে এবার ব্যথা ছিল অনেক ভয়ানক, যা সহ্য করার মতো না। তখন আমাকে প্রত্যেক দিন ইনজেকশন দেয়া হতো। তাতেও কোনো কাজ না হলে আমি ডক্টর মালাকারের কাছে যাই। তিনি আমাকে বললেন যে আবারও সার্জারি করতে হবে। দেখুন, আমি গরিব মানুষ, একবার সার্জারি করিয়ে আরো একবার সার্জারি করার টাকা আমি কোথা থেকে পাবো? এই বলেই মাকসুদ আলম কাঁদতে কাঁদতে বলে যে এখন আমার আত্মহনন করা ছাড়া আর কোনো উপায় নেই, তাহলেই আমার সব কষ্টের অবসান হবে। তো এই ভয়েসটাই শুনছিল ডক্টর বক্সি। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা ডক্টর বক্সিকে দেখতে পাই। তিনি একজন ব্যাক পেইনের পেশেন্ট সেজে ডক্টর মালাকারের কাছে গিয়েছিলেন। ডক্টর মালাকার তখন তাকে বলে যে স্পাইনাল ট্রান্সপ্লান্ট করাতে হবে। তাই অপারেশন থিয়েটারে ডক্টর মালাকার স্পাইনাল ট্রান্সপ্লান্ট করার প্রস্তুতি নিচ্ছিলেন। ডক্টর বক্সি তখন সাথে সাথে উঠে ডক্টর মালাকারকে জিজ্ঞেস করে যে আপনার এই প্ল্যানটা আসল তো নাকি ডুপ্লিকেট? ডক্টর মালাকার তখন তাকে জিজ্ঞেস করে যে আপনি কি কথা বলছেন? পেশেন্ট সেজে তখন ডক্টর বক্সি তাকে বলে যে এই নিয়ে আজকের দিনে তো আপনার 3 নম্বর সার্জারি চলছে, তাই না? সার্জারিতে আপনি যেসব মেটাল পার্ট ইউজ করেন সেগুলো আসল তো নাকি সবকিছুই ডুপ্লিকেট? এই যে নকল স্ক্রু মেটাল পার্টস গুলো সার্জারির পর আমার টিস্যুতে মিশে গিয়ে আমার ব্যথা হবে না তো? আর আমার এই সামান্য ব্যাক পেইনে আদৌ সার্জারির কোনো দরকার ছিল কি? ডক্টর মালাকার তখন একটু ঘাবড়েই যায় আর বলতে থাকে যে আপনি একজন সিনিয়র সার্জনকে শেখাচ্ছেন যে আমাকে কি করতে হবে? ডক্টর বক্সি তখন তাকে বলে মৃত্যুঞ্জয়, মাকসুদ আলম, এদেরকে আপনার মনে আছে তো? ওই যে মাকসুদ আলম, তাকে তো সেদিন 17ই আগস্ট স্পাইনাল ফিউশনের সার্জারি করালেন, ভুলে গেছেন? আর ওই মাকসুদ আলমের তো লোয়ার ব্যাক পেইন ছিল, যেটা ফিজিওথেরাপিতেই একদম ঠিক হয়ে যেত। সার্জারির তো কোনো দরকারই ছিল না, কিন্তু আপনার তো আবার একটু ব্যথা দেখার সাথে সাথেই টুক করে সার্জারি করার অভ্যাস, আর সেটাই করলেন আপনি। সার্জারি করলেন তাও সেই ডুপ্লিকেট ইকুইপমেন্ট দিয়ে। আপনার তো এইসব ডুপ্লিকেট কোম্পানির সাথে অনেক কন্ট্যাক্ট আছে, তাই না? সার্জারির পর সেই জালি মেটাল পার্ট মাকসুদের টিস্যুতে মিশে গিয়েছিল, আর সেই কারণেই তার অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়, যার কষ্ট সহ্য করতে না পেরে মাকসুদ আত্মহননের পথ বেছে নেয়। আর এর সব দায়ভার এখন আপনার, ডক্টর মালাকার। তখন তো মালাকার একটু বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে যে কিছু ক্ষেত্রে হয়তো রং ডায়াগনোসিস হতে পারে, কিন্তু আপনি আমাদের উপর যে এত অ্যালিগেশন লাগাচ্ছেন, আপনার কাছে এর কি প্রমাণ আছে শুনি? ডক্টর বক্সি তখন তাকে বলে যে অপারেশনে আপনার ইউজ করা সব আইটেমের হিস্ট্রি বের করলেই তো প্রমাণ অবশ্যই পাওয়া যাবে। আর বাইরে যারা আমার পরিবারের লোক সেজে এসেছেন তারা মেডিকেল বোর্ডের মেম্বার, আর আমার কিছু না হওয়া সত্ত্বেও আপনি আমার সার্জারি করছেন। এর চেয়ে আর কি প্রমাণ দরকার? আর কতগুলো প্রমাণ চান আপনি?
তো তারপরে আমরা দেখতে পাই যে ডক্টর মালাকারকে একটা চেম্বারের মধ্যে ঢোকানো হয়েছে। এটা কোন চেম্বার তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরই আমরা আদিত্য চ্যাটার্জিকে দেখতে পাই। সে একটি কবরের কাছে আসে আর সেখানে সে ফুলও দেয়। আর দেখা যায় এই কবরটি দেখে সে অনেক কষ্ট পাচ্ছিল। তবে এটা কার কবর তা তো আমাদের এখন বলা হয় না, তবে এর সম্পর্কে আমরা গল্পের মধ্যেই ধীরে ধীরে জানতে পারবো। তো এরপরই আদিত্য আমাদের বলে যে যারা চুপ করে থাকে ভগবান তাদের কাছ থেকে সবকিছুই কেড়ে নিতে থাকে, কিন্তু আমি আর চুপ করে থাকবো না। আজ আমি একজনকে মারতে যাচ্ছি যাকে সমাজের সবাই ভগবান বলে থাকে, আর তাকে আজ আমি ভগবানের কাছেই পাঠিয়ে ছাড়বো। এরপরে আদিত্য বন্দুক নিয়ে একটি গাড়ির সামনে এসে ফায়ারিং করে আর দেখা যায় সেই গাড়িতেই ডক্টর বক্সি ছিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো আদিত্য অনেকগুলো গুলি চালালেও ডক্টর বক্সির গায়ে কোনো গুলি লাগে না, সে বেঁচে যায়। আর সেই সময় আদিত্যকে পুলিশরা গ্রেফতার করে নেয়। এরপরে পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, আপনি ডক্টর বক্সির উপর হামলা কেন করেছিলেন, তার সাথে আপনার কি শত্রুতা? কিন্তু আদিত্য তখন তাকে কিছুই বলে না। এরপরে ডক্টর বক্সি সেখানে আসে। সে তখন আদিত্যকে জিজ্ঞেস করে যে আপনি কেন আমাকে মারতে চেয়েছিলেন, আমি আপনার কি ক্ষতি করেছি? আদিত্য তখন তাকে বলে, কেউ যদি পরিস্থিতির চাপে পড়ে খুন করে তাহলে তাকে খুনি বলা হয় না, তাদেরকে আপনাদের মেডিকেলের ভাষায় বলা হয় ইন্টারমোটিভ এক্সক্লুসিভ ডিসঅর্ডার। আদিত্য তাকে আরো বলে, আমার বাবা একটি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, যদিও আমি কোনো দিন তার কাছে পড়িনি, কিন্তু আমি তার কাছে একটা জিনিস শিখেছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। ডক্টর বক্সি তখন তাকে জিজ্ঞেস করে যে কিন্তু আমি কি অন্যায় করেছি? এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ডক্টর মৃণালিনী সেনকে দেখতে পাই। তিনি ডক্টর হওয়ার পাশাপাশি একজন লেখিকা। সে তার একটা বইয়ের ক্লাইম্যাক্স লেখার জন্য একান্তে সময় কাটাতে একটা রিসোর্টে আসে, আর এই রিসোর্টের নাম হলো সান সিটি রিসোর্ট। তো মৃণালিনী রিসোর্টে পৌঁছে তার হাজবেন্ড অভিকে ফোন করে আর জানায় যে সে ঠিকঠাক ভাবে রিসোর্টে পৌঁছে গেছে। সে অভিকে বলে যে ঠিকমতো খাবার ওষুধ খেয়ে নিতে। এরপরই সে তার রুমে যায়। এদিকে আমরা দেখি যে রিসোর্টে আরো একজন লোক এসেছে, তার নাম হলো ডক্টর হারিস জেন। তিনি রিসেপশনিস্টের সাথে দেখা করে রিসোর্টে চেক ইন করে। তখনই আমরা দেখতে পাই যে ডক্টর হারিস জেনের উপর ডক্টর সেন নজর রাখছে, কিন্তু সে কেন হারিস জেনের উপর নজর রাখছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরে আমরা মৃণালিনীকে দেখতে পাই। সে রুমে এসে আমাদের তার নতুন বই সম্পর্কে বলে। তার নতুন বইয়ের নাম হলো লস্ট ইন ওয়ান্ডারলাস্ট। এই বইয়ের গল্পটা একটি মেয়েকে ঘিরে যে একজন ট্রাভেলার ছিল। বইয়ের পুরো গল্পটা শেষ করার জন্য সেই নিরিবিলি জায়গায় আসে যেখানে সে কোনো প্রকার ডিস্টার্ব ছাড়াই তার কাজ শেষ করতে পারবে। এরপরে সেই রিসোর্টে নববর্ষ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শ্রদ্ধা দাশগুপ্ত। শ্রদ্ধা দাশগুপ্ত একজন নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি একটি এনজিওতে বাচ্চাদের জন্যও কাজ করে থাকে। সেখানে অনেক অনাথ বাচ্চাকে তিনি খাবার, জামা কাপড় এই সব কিছু দেন। সেই এনজিওটার নাম হলো মর্নিং স্টার। তো নববর্ষের অনুষ্ঠানে শ্রদ্ধা দাশগুপ্ত অনেক ভালো নৃত্য পরিবেশন করে। মৃণালিনীও সেখানে এসে অনুষ্ঠান দেখে। তো নাচ শেষে সবাই শ্রদ্ধার জন্য হাততালি দেয়, কারণ তার এই নৃত্য সত্যিই প্রশংসার দাবিদার। তো নাচ শেষ করে শ্রদ্ধা যখন তার রুমে যায় তখনই সে দেখে যে ডক্টর হারিস জেন তার জন্য উপহার পাঠিয়েছে। এদিকে মৃণালিনী যখন বিচে হাঁটাহাঁটি করছিল আর তার বই নিয়ে চিন্তা ভাবনা করছিল তখনই আমরা দেখি যে কেউ লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছে। তো এদিকের পরদিন সকালেই হারিস জেন যখন ব্রেকফাস্ট করছিল তখনই শ্রদ্ধা তার কাছে আসে। সে তাকে বলে যে আমি আপনার গিফটটি পেয়েছি, আর এই সুন্দর গিফটটি পাঠানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হারিস জেন তখন শ্রদ্ধাকে ব্রেকফাস্ট করার কথা বলে। এরপরে তারা একসাথে ব্রেকফাস্ট করাও শুরু করে। তো হারিস জেন তাকে বলে যে আমি আপনাকে চিনি, আপনি মর্নিং স্টার এনজিওতে কাজ করেন, আমিও সেখানে কাজ করি। বাচ্চাদের হেলথ কেয়ার, চেক আপ, ডোনেশন সহ আরো অনেক কিছু দেখাশোনা করি আমি। এই কথা শুনে তো শ্রদ্ধা খুবই খুশি হয়। হারিস জেন তখন শ্রদ্ধাকে রাতের বেলায় তার রুমে আসতে বলে। শ্রদ্ধা তাকে জিজ্ঞেস করে যে আমি কেন আপনার রুমে আসব? হারিস জেন তখন তাকে বলে যে আমরা এমনিই কথা বলবো, আর কথায় কথায় যদি কোনো কাজ হয়ে যায় তাহলে মন্দ কি? তো বুঝতেই পারছেন সে তাকে খারাপ ইঙ্গিত দিচ্ছিল। এদিকে মৃণালিনীও সেখানে ব্রেকফাস্ট করছিল। তখনই জন নামের একটি ছেলে তার কাছে আসে। জন মৃণালিনীকে বলে যে আমার নাম জন, আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার এর আগের সব বই আমি পড়েছি। জন তখন মৃণালিনীর পাশে বসতে চায়
মৃণালিনী এতে একটু আনকমফোর্টেবল হয়ে গেলেও সে জনকে বসতে বলে। জন তখন মৃণালিনীকে তার ক্যামেরা থেকে কিছু ছবি দেখায়। এগুলো সেই ছবি যেটা আগের দিন বিচে তোলা হয়েছে। ছবিগুলো দেখে মৃণালিনী জনকে বলতে থাকে যে তুমি একজন ভালো ফটোগ্রাফার, কিন্তু তুমি কি জানো না যে কারো ছবি তোলার আগে তার কাছ থেকে পারমিশন নিতে হয়? তুমি তো সেই পারমিশন আমার কাছ থেকে নেওনি। জন তখন তাকে বলে যে আমি বিগত 2 বছর ধরে আপনাকে ফলো করছি, এমনকি আপনি যে এই রিসোর্টে আসবেন সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। মৃণালিনী তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার উদ্দেশ্যটা কি শুনি। জন তাকে বলে যে চলুন আমরা একটা ডিল করি, আপনি আর আমি পুরো একদিন একসাথে থাকব, একই রুমে গল্প করব, আরো অনেক কিছু করব, বিনিময়ে আমি আপনাকে আপনার কিছু সিক্রেট দিব। এই কথা শুনেই তো স্বাভাবিকভাবেই মৃণালিনী অনেক রেগে যায়। তাই সে জনের মুখে চা ছুঁড়ে মারে এবং তাকে একটা জোরে কষিয়ে চড়ও মেরে দেয়, আর তাকে এটা বলতে থাকে যে এরপর আমার চোখের সামনে আসলে আমি তোকে মেরেই ফেলবো। এরপরই সে সেখানে থাকা রিসোর্টের স্টাফকে বলে যে এই অসভ্য লোকটিকে এখনই এখান থেকে বের করো, আমার চোখের সামনে থেকে সরাও। তো এরপরই রিসোর্টের স্টাফরা জনকে সেখান থেকে নিয়ে যায়। পরবর্তীতে মৃণালিনী তার রুমে আসে। তাকে অনেক এক্সস্টেড লাগছিল, সেই সাথে তার অনেক মাথাও ঘুরছিল, তাই সে তখনই ঘুমিয়ে পড়ে। আর ডক্টর বক্সি তখন তার মনিটরে এই সব দেখছিলেন। এর বেশ খানিকক্ষণ পরেই মৃণালিনীর ঘুম ভাঙে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই সে অনেক বেশি চমকে যায়, কারণ তার পাশেই জন পড়েছিল। এটা দেখে সে কিছুই বুঝতে পারে না। সে ভাবে যে জন এখানে কিভাবে এলো, তাই সে জনকে ডাকতে থাকে, কিন্তু জন তো তার ডাকে সাড়াই দেয় না। এরপরেই মৃণালিনী জনের নিঃশ্বাস এবং নাড়ির স্পন্দন চেক করে, কিন্তু জনের নিঃশ্বাসই পড়ছিল না। এটা দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না তার এখন কি করা উচিত। ঠিক তখনই আবার রিসোর্টের স্টাফ তার দরজায় নক করে। সে স্টাফ তাকে গ্রিন টি দিয়ে বলে যে আপনার হাজবেন্ড আজকে সকালে কফি খেয়েছেন এবং গাড়িতে পেট্রোল ভরিয়েছেন, তবে তিনি তার ওষুধ খেতেই ভুলে গিয়েছিলেন। এই পুরোটাই আমরা ট্র্যাক করেছি। এরপর কিছু জিনিস দিয়ে সে মৃণালিনীকে বলে যে আপনার ফোন এবং ল্যাপটপ ডাক্তার বক্সি আমাকে নিয়ে যেতে বলেছেন, কারণ এই গেমে কোনো হেল্পলাইন ইউজ করা একেবারে নিষিদ্ধ। এরপরই সে স্টাফ মৃণালিনীকে একটা ফোন দিয়ে সেখান থেকে চলে যায়। মৃণালিনী যখন ভেতরে আসে তখন ডক্টর বক্সি তাকে ফোন করে। তো তখনই মৃণালিনী তার ফোনটা রিসিভ করে আর তাকে জিজ্ঞেস করে আপনি কে। ডক্টর সেন তখন আওয়াজ বদল করে তাকে বলে যে আমার নাম ডক্টর বক্সি। সে মৃণালিনীকে আরো বলে যে যেই ছেলেটি আপনার খাটে শান্ত হয়ে ঘুমিয়ে আছে, আপনি তাকে পাবলিকের সামনে বলেছিলেন যে আপনি তাকে মেরে ফেলবেন। এটা শুনে মৃণালিনী তখন তাকে বলে যে আমার 5 মিনিটও লাগবে না এটা প্রমাণ করতে যে আমি ওকে মারিনি, আর আমি কেনই বা মারতে যাব। বক্সি তখন তাকে বলে যে এটা করতে গেলে আপনাকে নরওয়ে, ফিনল্যান্ড অথবা ডেনমার্কের মতো দেশে জন্মগ্রহণ করতে হবে, যেখানে ল অ্যান্ড অর্ডার অনেক ফাস্ট কাজ করে, কিন্তু আমাদের এই 130 কোটি মানুষের দেশে সেটা কখনোই সম্ভব নয়। আপনি দয়া করে খামোখা এসব চেষ্টা করতে যাবেন না, তাহলে আপনিই ফেঁসে যাবেন। আপনাকেই জেলের মধ্যে অনেক দিন পচতে হবে নিজেকে শুধুমাত্র নির্দোষ প্রমাণ করার জন্য, তাই এই ভুল করতে যাবেন না। এসব শুনে তো মৃণালিনী ঘাবড়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে আপনি আসলে কি চান। বক্সি তখন তাকে বলে যে আমি আপনার সাথে একটা গেম খেলতে চাই। দাবায় যেমন রানীকে বাঁচিয়ে রাখতে হয় ঠিক সেভাবেই আপনি আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাকে পরে বলবো। পরের দিনই ডক্টর বক্সি মৃণালিনীকে ফোন করে আর বলে যে আপনার কাছে আমি যে গিফট বক্সটি পাঠিয়েছি সেটি আপনি মর্নিং স্টার এনজিওর একটি বাচ্চাকে দিবেন। আমি আপনাকে সেই বাচ্চাটির ছবি পাঠিয়ে দিচ্ছি। এরপরেই মৃণালিনী মর্নিং স্টার এনজিওর দিকে রওনা হয়। এনজিওতে সে সেই বাচ্চাটিকে খুঁজতে লাগে। তখনই সেখানের একটি লোক বলে যে এর নাম বিট্টু। সেই লোকটি তখন বিট্টুকে ডাক দেয়। মৃণালিনী তখন বিট্টুকে সেই গিফটটা দেয়। এই গিফটটা ছিল একটা ডাক্তারের খেলনার সেট। সাধারণত বাচ্চারা এই খেলনার সেট পেলে তো খুব খুশি হয়, কিন্তু কেন জানো বিট্টু সেটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং খেলনাটি সেখানেই ফেলে দৌড়ে পালিয়ে যায়। ডাক্তার বক্সি তখন মৃণালিনীকে ফোন করে আর বলে যে দেখলেন ডাক্তারের সেট দেখে বিট্টু কেমন দৌড়ে পালালো, মানে ডাক্তারকে এখানকার বাচ্চারা পছন্দ করে না।
আপনি দেখেছেন আমাদের সম্মানটা কোথায় গিয়ে ঠেকেছে? মৃণালিনী তাকে তখন জিজ্ঞেস করে যে আমাকে এখন কি করতে হবে সেটা বলে দিন। তখনই ডক্টর বক্সি তাকে বলে যে সেদিন অনুষ্ঠানে যে মেয়েটি নৃত্য পরিবেশন করছিল সেখানে একজন ডাক্তার উপস্থিত ছিল, ডাক্তার হারিস জেন। হারিস জেন আজ সন্ধ্যায় শ্রদ্ধাকে তার রুমে ডেকেছে। কি জন্য ডেকেছে সেটা তো আপনাকে নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না, তবে আমি যতটুকু জানি শ্রদ্ধা তাকে মারতে যাচ্ছে। আমি তো তাকে এভাবে মরতে দিতে পারি না। হাজার হলেও আমিও তো একজন ডক্টর, তাই না? তাই আপনি গিয়ে হারিস জেনের প্রাণ বাঁচান। এই শুনে মৃণালিনী তাড়াতাড়ি করে সেই রিসোর্টে আসে। এদিকে শ্রদ্ধা সন্ধ্যার দিকে হারিস জেনের ঘরে যায়। প্রথমে তো সে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু সুযোগ বুঝেই শ্রদ্ধা হারিস জেনের গলায় ছুরি ধরে বসে। হারিস জেন তো তখন বেশ ঘাবড়ে যায় আর বলতে থাকে, আমাকে কেন মারছো? আমি কি করেছি? তো এটা বলতে বলতেই হারিস জেন হুট করেই শ্রদ্ধার হাত থেকে ছুরি কেড়ে নেয় আর শ্রদ্ধার গলাতেই ছুরি ধরে বসে। ঠিক তখনই সেখানে মৃণালিনী চলে আসে আর সাথে সাথেই সে হারিস জেনের গলায় একটা ইঞ্জেকশন পুশ করে দেয়, যে জন্য হারিস সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন হারিসের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে তারা তাকে বেঁধে রেখেছে। এটা দেখেই তো সে অবাক হয়ে যায়। মৃণালিনী তখন তাকে বলে যে এই মেয়েটা আপনাকে মারতে এসেছিল, আমি আপনাকে বাঁচিয়েছি, তাই এখন আপনি যদি বাঁচতে চান তাহলে আপনার পুরো অপরাধ স্বীকার করুন, না হলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত। এই বলেই মৃণালিনী ভিডিও চালু করে। হারিস তখন বাধ্য হয়ে তার সব অপরাধের কথা বলতে থাকে। সে বলে সে মর্নিং স্টার এনজিওতে কাজ করত, কিন্তু ডাক্তারি করে সে যেই টাকা উপার্জন করত তাতে সে সন্তুষ্ট ছিল না। তার মনের মধ্যে টাকার লোভ পেয়ে বসে আর এর জন্য সে অনাথ আশ্রমের বাচ্চাদের, যাদের আত্মীয় স্বজন কেউ ছিল না, তাদের অর্গান বিক্রি করা শুরু করে। একদিন সে বিট্টুকে চিকিৎসা করার কথা বলে তাকে সাথে নিয়ে যায় আর তার কিডনি বিক্রি করে দেয়। পরের দিনে এনজিওতে শ্রদ্ধা গিয়ে দেখে যে বিট্টুর পেটে অপারেশন করা হয়েছে। এটা দেখেই তো সে সবকিছু বুঝে যায় যে বিট্টুর সাথে আসলে কি করা হয়েছে। শ্রদ্ধা তখন এই ব্যাপারটা ডক্টর বক্সিকে জানায় আর ডক্টর বক্সি হারিস জেনকে সাজা দেওয়ার জন্যই এমনটা করে। তো এই সব কনফেস করার পর হারিস বলে যে আমার সাথে অনেকেই জড়িত আছে, আমি তাদের সবার নাম বলতে রাজি আছি। তো এরপর দেখা যায় মৃণালিনী তার ঘরে ঘুমিয়ে পড়েছিল আর যখন সে ঘুম থেকে ওঠে তখনই সে দেখতে পায় যে টিভিতে নিউজ চলছে, যেখানে বলা হচ্ছে যে মর্নিং স্টার এনজিও থেকে একটা বাচ্চা মিসিং হয়েছে যার নাম হলো বিট্টু। সিসিটিভি ফুটেজ অনুযায়ী বিট্টুকে শেষবার একটা মহিলার সাথে দেখা গেছে। পুলিশ এবার সেই মহিলাটিকে খোঁজার চেষ্টা করছে। এই সব শুনে মৃণালিনী তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই তার কাছে ডক্টর বক্সির ফোন আসে। মৃণালিনী তখন তাকে জিজ্ঞেস করে যে আপনি আমার সাথে এখনো এমনটা কেন করছেন, সমস্যা কি? ডক্টর বক্সি তখন তাকে বলে যে কারণ খেলা তো এখনো শেষ হয়নি, খেলা এখনো বাকি। তখনই আমরা দেখি যে বিট্টু ডক্টর বক্সির কাছেই আছে। সে এমনটা এজন্যই করেছিল যাতে করে এবারও মৃণালিনী তার কাজে তাকে সাহায্য করে, আর না হলে তো মৃণালিনী এই কিডন্যাপিং এর কেসে ফেসে যাবে, যেহেতু তার সাথে শেষবার বিট্টুকে দেখা গিয়েছিল। তো ডক্টর বক্সির পরের টার্গেট হলো ডক্টর হাজরা। সে চাইল্ড স্পেশালিস্ট। এক বৃদ্ধ দাদু তার নাতিকে নিয়ে চিকিৎসার জন্য ডাক্তার হাজরার কাছে আসে। তখন ডক্টর হাজরা সেই বৃদ্ধ লোকটিকে বলে যে আপনার নাতির তো অ্যানজাইনা হয়েছে, ওর একটা স্টেইন বসাতে হবে, তাহলেই ও ঠিক হয়ে যাবে। এই বলে ডক্টর হাজরা সেই ছেলেটির অপারেশন করতে যায়। কিন্তু অনেক রাত হয়ে গেলেও হাসপাতালের লোকেরা সেই দাদুকে তার নাতির সাথে দেখা করতে দেয়নি, তাই দাদু সেখানে অনেক রাত পর্যন্ত বসে থাকে। ডক্টর বক্সি তাকে জিজ্ঞেস করে যে আপনি এখনো এখানে কি করছেন, ভিজিটিং টাইম তো অনেক আগেই শেষ হয়ে গেছে। সেই দাদু তখন ডক্টর বক্সিকে জানায় যে ওরা আমার নাতির সাথে দেখা করতে দিচ্ছে না, আমার নাতির আমি ছাড়া আর কেউ নেই, আমি ওর সাথে দেখা না করে যাবই না। ডক্টর বক্সি তখন আর তাকে কিচ্ছু বলে না। পরের দৃশ্যে ডক্টর হাজরা বাড়িতে ব্রেকফাস্ট করে আর এরপরই তার মেয়েকে নিয়ে বের হয়। সে তার মেয়েকে নিয়ে স্কুলে আসে। এদিকে সেদিন ডক্টর সেন যখন হাসপাতালে আসে তখন সে দেখতে পায় গতকাল রাতে সে যেই বয়স্ক লোকটিকে দেখেছিল সে আত্মহনন করেছে। আশেপাশের লোকদের কাছ থেকে খবর নিয়ে এসে জানতে পারে যে এই লোকটার নাতি মারা গেছে, তাই এই শোক সহ্য করতে না পেরে সে আত্মহননের পথ বেছে নিয়েছে। ডক্টর হাজরাও তখন হাসপাতালে এসে দেখতে পায় যে সেই লোকটি আত্মহনন করেছে, তাও তার মধ্যে কোনো প্রকার গিল্ট দেখা যায় না। সে কেয়ারলেস ভাবে চলতে থাকে।
এরপরই আমরা দেখতে পাই যে ডক্টর বক্সি ডক্টর হাজরার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। আর সেখান থেকেই সে জানতে পারে যে বাচ্চাদের অনেক মাইল্ড অ্যানজাইনা থাকে, সেটা জানা সত্ত্বেও ডক্টর হাজরা তাদের এনজিওপ্লাস্টি করান, যার কারণে অনেক বাচ্চা মারা যায়। তখন তাকে আরো বলা হয় যে এনজিওপ্লাস্টিতে যে স্টেনগুলো ডক্টর হাজরা ব্যবহার করেন সেগুলো সব এক্সপায়ার্ড প্রোডাক্ট। এই সব জানতে পেরে তো ডক্টর বক্সির মাথাটাই খারাপ হয়ে যায়। তো এরপরই দেখা যায় ডক্টর হাজরার মেয়ের স্কুল ছুটি হলে একটি লাল গাড়ি তাকে নিতে আসে। ডক্টর হাজরার গাড়িটাও ঠিক এমনই ছিল, তাই তো ডক্টর হাজরার মেয়ে সেটা তার বাবার গাড়ি মনে করে, তাই সে দ্রুত গাড়িতে উঠে যায়। কিন্তু গাড়িতে তার বাবা নয়, বরং ডক্টর বক্সি ছিল। তাকে দেখেই তো হাজরার মেয়ে জিজ্ঞেস করে যে বাবা কোথায় আর আপনি কে? তখন ডক্টর বক্সি তাকে বলে যে বাবা তো আজ একটু বিজি আছে, তাই সে তাকে নিতে এসেছে। এরপরই যখন স্কুলে হাজরার ওয়াইফ তার মেয়েকে নিতে আসে, সে তো তখন তার মেয়েকে কোথাও পায় না, তাই তো সে অস্থির হয়ে যায়। এদিকে ডক্টর হাজরা হাসপাতালে ছিল। তখনই মৃণালিনী এক বাচ্চার মা সেজে কিছু রিপোর্ট তার কাছে নিয়ে আসে। ডক্টর হাজরা তখন তাকে বলে যে আপনার বাচ্চার এনজিওপ্লাস্টি করতে হবে, ওর একটা স্টেন বসাতে হবে। ডক্টর হাজরা তখন তাকে কাউন্টারে টাকা জমা দিতে বলে এবং অপারেশন থিয়েটার রেডি করতে বলে। বুঝুন অবস্থা, যাকে পাচ্ছে তারই এনজিওপ্লাস্টি করাচ্ছে। যাক, তো এরপরই যখন ডক্টর হাজরা অপারেশন করতে আসে, সেখানে পেশেন্টকে দেখেই তো সে চমকে যায়, কারণ সেই পেশেন্ট তো ছিল তার নিজেরই মেয়ে। তখনই নার্সের বেশে সেজে থাকা মৃণালিনী তাকে বলে যে আপনার মেয়েকে একটি ইনজেকশন দেয়া হয়েছে আর এর জন্য ও একটু পরেই মারা যাবে, তবে এর অ্যান্টিডট আমার কাছে আছে। তবে আপনি তো একসাথে দুজনকে বাঁচাতে পারবেন না, হয় আপনি নিজেকে বাঁচাবেন, না হলে আপনার মেয়েকে বাঁচাবেন। এখন চয়েস আপনার, এর মধ্যে আপনি নিশ্চয়ই আপনার মেয়েকেই বাঁচাবেন। তখন ডক্টর হাজরা অনেক ঘাবড়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে আপনি কি চান। মৃণালিনী তখন ডক্টর হাজরার সোশ্যাল মিডিয়া থেকে লাইভে যায় এবং তাকে আজ পর্যন্ত করা তার সব অপরাধ স্বীকার করতে বলে। এরপরেই ডক্টর হাজরা আর কোনো উপায় না পেয়ে তার সব অপরাধ স্বীকার করে নেয় যে অনেক মাইল্ড অ্যানজাইনা থাকা সত্ত্বেও সে বাচ্চাদের অপারেশন করে আর অপারেশনে সে এক্সপায়ার্ড স্টেন ইউজ করে। সে আরো বলে যে এই কাজে তার সাথে আরো অনেক লোক জড়িত আছে, সে একা নয়। এরপরে মৃণালিনী তাকে বলতে থাকে যে আপনার মেয়ে আর কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে যাবে, চিন্তার কোনো কারণ নেই, ওকে শুধুমাত্র একটা ঘুমের ইনজেকশন দেয়া হয়েছিল। তো এরপরেই হাসপাতালের টেলিফোন থেকে মৃণালিনী তার হাজবেন্ড অভিকে ফোন করে। সে অভিকে বলে যে পুলিশকে কন্ট্যাক্ট করতে। সে বলতে থাকে আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, সে এখান থেকে বের হতে চায়। এই বলে যেই সে বাইরে আসে তখনই ডক্টর বক্সি তাকে ফোন করে আর বলে যে এটা আপনি কি করলেন, সবকিছু তো ঠিকঠাকই যাচ্ছিল, আপনি রুলস কেন ব্রেক করলেন? রুলস তো ব্রেক করা যাবে না, আর ব্রেক করলে তো শাস্তি পেতেই হবে, আর শাস্তি হিসেবে এখন আপনার হাজবেন্ডকে মরতে হবে। আর যদি তাকে শেষবারের মতো দেখতে চান তাহলে আমার দেওয়া ঠিকানাতে চলে আসুন। এই কথা শুনে তো মৃণালিনী অনেক ভয় পেয়ে যায়। সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে সেই ঠিকানাতে চলে আসে। সেখানে এসেই সে দেখতে পায় যে সেখানে একটি সেটআপ মতো বানানো। সে তো এসবের কিছুই বুঝতে পারে না যে সেখানে হচ্ছেটা কি। তখনই সেখানে ডক্টর বক্সি চলে আসে। আসলে এই বক্সি কিন্তু তার ছদ্মনাম, এমনিতে সবাই তাকে ডক্টর সেন বলেই চেনে। তো তাকে দেখে মৃণালিনী বলে অভি তুমি আমাকে এখানে ডেকেছো? তখনই ডক্টর বক্সি অর্থাৎ ডক্টর সেন তাকে বলে যে হ্যাঁ, আমি তোমাকে এখানে ডেকে এই রহস্য রোমাঞ্চের খেলায় জড়িয়েছি। তো এই ডক্টর অভিষেনী হলেন মৃণালিনীর হাজবেন্ড। তো তখনই সেখানে থাকা একটি লকার খুলে যায় যেখানে মৃণালিনীর বডি ছিল আর তার মাথায় কিছু একটা লাগানো ছিল আর পাশে হার্টবিট দেখা যাচ্ছিল যেটা একদমই নর্মাল ছিল। এটা দেখেই তো মৃণালিনী খুবই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি, তাই সে অভিকে জিজ্ঞেস করে যে অভি এগুলো কি, আমি কি আর বেঁচে নেই? তখনই ডক্টর বক্সি অর্থাৎ অভিষেন বলে এগুলো হলো আমার বানানো একটি সেটআপ যার নাম বক্সি ব্রেন অল্টারিং কি বাই সিমুলেটেড হাইপার রিয়েলিটি ইমেজ, মানে ভার্চুয়াল রিয়েলিটি আর কি। এখানে অনেক চেম্বার আছে যেখানে অপরাধীকে এনে ঘুম পাড়ানো হয়, তাদের কনসিয়াসনেসকে ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেট করা হয়েছে আর সেখানে তারা খুবই নর্মাল জীবন কাটাচ্ছে। কিন্তু সেই জীবনে তারা এমন কিছু ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে যাতে করে তারা বুঝতে পারে যে তারা যেটা করেছে এতদিন যাবৎ সেটা একটা বড় অন্যায়।
আর এই অন্যায় করা তাদের একদমই ঠিক হয়নি। তারা যেন এভাবে তাদের ভুল বুঝতে পারে, এ কারণেই সে এত কিছু করেছে। আর এখানে কারো সাজা যদি 5 বছরের হয় তাহলে সে 10,000 বার এই ঘটনার মধ্য দিয়ে যাবে। এটা লুপ আকারে চলতেই থাকবে। আর এই সব কিছুই দেখাশোনা করে ডক্টর বক্সি। সে তার কিছু বন্ধুদের সাহায্যে এটা বানিয়েছে, আর সরকারও তাদেরকে এই কাজে সাহায্য করছে। আর এখানে কাদেরকে আনতে হবে সেটা ঠিক করে ডক্টর বক্সি, কারণ তার কাছে অনেকেরই ইনফরমেশন আছে। অনেককেই এখন পর্যন্ত এখানে আনা হয়েছে, আর সামনেও আরো অনেককে আনা হবে। এরপর এখানে আরো অনেকের বডি দেখা যায়। তবে আপনারা হয়তো ভাবছেন যে এখানে যদি অপরাধীকে আনা হয় তাহলে মৃণালিনী এখানে কি করছে? সে এমন কি অপরাধ করেছে? আমরা তো দেখলাম সে একদম নির্ভেজাল মানুষ। তবে আমরা এখনই জানতে পারবো যে সে কি করেছে। তো তারপরই সেখানে একটা দরজা খোলে, আর দেখা যায় আদিত্য সেখানে আসে। আদিত্যকে দেখেই তো মৃণালিনী চমকে যায়। ডক্টর বক্সি তখন মৃণালিনীকে জিজ্ঞেস করে যে কি আদিত্যকে চিনতে পারছো? আদিত্য তখন তাকে বলে যে ইনি আমাকে কিভাবে চিনতে পারবেন? কারো জীবন ধ্বংস করে কিভাবে সুখে থাকা যায় সেটা তো তার কাছ থেকেই শেখা উচিত। সেটা অনেক ভালোই পারে, কিন্তু সেই সব কেন বলছে তা তো আমরা একটু পরেই জানবো। এরপরই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তখনই আমরা দেখি যে আদিত্য তার ওয়াইফ স্মিতার সাথে কথা বলছিল। স্মিতা প্রেগনেন্ট, খুব শীঘ্রই তাদের সন্তান হবে। তারা তো এটা নিয়ে বেশ এক্সাইটেড। ফোনে তারা এই নিয়ে আলোচনাও করছিল যে তাদের ছেলে হবে না মেয়ে হবে। স্বাভাবিকভাবেই সব নতুন মা বাবারই এইসব কিউরিওসিটি থাকে। তো তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে যদি তাদের ছেলে হয় তাহলে তার নাম রাখা হবে আর্য, আর যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখা হবে মেঘনা। তো আদিত্য তো খুব করে চাইছিল যে তার একটা মেয়ে হোক, কিন্তু স্মিতা চাইছিল যে তার একটা ছেলে হোক। তো এভাবেই দুজন ফোনে কথা বলতে বলতে স্মিতার হঠাৎ করেই পেইন হওয়া শুরু হয়। আদিত্য তো খুবই ঘাবড়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তখনই কোনোভাবে সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর সে যেই ডাক্তারের কাছে তার স্ত্রীকে নিয়ে যায় সেই হলো মৃণালিনী সেন। স্মিতার পেটের বেবি এখনো ইম্যাচিউরড হওয়া সত্ত্বেও মৃণালিনী সিজার করে স্মিতার বাচ্চার ডেলিভারি করে। এদিকে আদিত্য স্মিতাকে নিয়ে অনেক টেনশন করছিল, কারণ তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখনই অপারেশন থিয়েটার থেকে ডক্টর মৃণালিনী বেরোলে আদিত্য তাকে অস্থির হয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে। মৃণালিনী তখন তাকে বলে যে আপনার একটা মেয়ে হয়েছে। এই কথা শুনে তো আদিত্য খুব খুশি হয়, কারণ তার তো একটা মেয়েরই শখ ছিল। তো পরের দিনই যখন আদিত্য স্মিতার সাথে কথা বলছিল তখন স্মিতা তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, ওরা আমার মেয়েকে দিচ্ছে না কেন? তখন আদিত্য তাকে বলে যে আমাদের মেয়ে এখনো ইম্যাচিউরড অবস্থায় আছে, তাই তাকে ইনকিউবেটরে রাখা হয়েছে। ডক্টরের সাথেও আমার কথা হয়েছে, চিন্তার কিছু নেই। কিন্তু স্মিতার তো তখন তার মেয়ের জন্য বেশ চিন্তা হতে থাকে। তার কোনো কিছুই খুব একটা ভালো লাগছিল না, কিন্তু আদিত্য তাকে এত চিন্তা করতে নিষেধ করে আর বলে যে আমি আছি তো, আমি সব দেখে এসেছি, চিন্তার কোনো কারণ নেই। কয়টা দিন ওখানে থাকলেই আমাদের বাচ্চা একদম সুস্থ হয়ে যাবে। তারা তো আসলে ডক্টর মৃণালিনীর উপর অনেক বেশি ভরসা করেছিল। আদিত্যও তার প্রশংসা করে, আর সে স্মিতাকে বলতে থাকে দেখো ডক্টর আমাদের বাচ্চাকে যেখানে রেখেছেন সেখানে ওর মতো আরো অনেক বেবি আছে, তাই চিন্তার কিছু নেই। ডক্টর তো সবসময় খেয়াল রাখছেই। এরপরই ডক্টর মৃণালিনী এসে তাদেরকে বলতে থাকে যে দেখুন আপনার মেয়ের ব্লাড ইনফেকশন আছে। এই শুনেই তো আদিত্য আর স্মিতা অনেক চিন্তায় পড়ে যায়। তারা তখন মৃণালিনীকে জিজ্ঞেস করে যে আমাদের মেয়ের কিছু হবে না তো, সে সুস্থ হয়ে যাবে তো? তখন ডক্টর মৃণালিনী তাদেরকে বলে যে না, চিন্তার কোনো কারণ নেই, সে ঠিক হয়ে যাবে। আর ইম্যাচিউরড বেবিদের জন্য এটা খুবই কমন একটা ব্যাপার, তাই এটা নিয়ে এত অস্থির হওয়ার কিচ্ছু নেই। আজকাল অনেক ইম্যাচিউরড বেবিদের মধ্যে এই প্রবলেমটা দেখা যাচ্ছে, তবে এতে খুব একটা সমস্যা হয় না, তারা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে। মৃণালিনী তাদেরকে আরো বলে যে আপনাদের মেয়েকে মিনিমাম 2 সপ্তাহ ইনকিউবেটরে রাখতে হবে। এটা শুনে তো আদিত্য আর স্মিতা দুজনেরই অনেক খারাপ লাগে, কিন্তু তাদের বাচ্চার ভালোর জন্য তাদের এই 2 সপ্তাহ নিজেদের বাচ্চার কাছ থেকে দূরেই থাকতে হবে। তো এরপরই দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে যায়। আদিত্য তার মেয়েকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু এক সিনিয়র নার্স খেয়াল করে যে আদিত্যর মেয়ে আর রেসপন্ড করছে না, অর্থাৎ সে মারা গেছে। আর এই খবরটাই সে ডক্টর মৃণালিনীকে সাথে সাথে জানায় যে এক দম্পতির সদ্য নবজাতক বাচ্চা মারা গেছে। এটা শুনেই তো যে কোনো মানুষের মন খারাপ হওয়ার কথা, কিন্তু দেখা যায় মৃণালিনীর চেহারায় কোনো দুঃখই নেই। মনে হচ্ছে তার যেন এতে কিছু যাই আসছে না।
সিনিয়র নার্স তখন তাকে জিজ্ঞেস করে যে এই খবরটা কি আমি তাদেরকে জানিয়ে দিব, অর্থাৎ এই বাচ্চার মা বাবাকে। এই কথা শুনে তো মৃণালিনী অনেক রেগে যায় আর তাকে স্ট্রিক্টলি বারণ করে যে এই খবরটা যেন ওর মা বাবা কোনোভাবেই জানতে না পারে, কারণ তোমার আমার পকেট কিন্তু ওদের টাকা দিয়েই ভরে, আর এখানে বোর্ডকে সব জবাব আমাকেই দিতে হয়, তাই তুমি এখানে তোমার মুখটা বন্ধ রাখবে, বুঝেছো? এই শুনে তো সেই নার্স অনেক দুঃখ পায়, সে আর কিছুই বলতে পারে না। এরপরে আরো দিন যেতে থাকে আর সবসময়ই আদিত্য তার মেয়ের সাথে কথা বলতে থাকে, কিন্তু সে তো জানতো না যে তার মেয়ে মৃত। এরপরই যখন 2 সপ্তাহ কেটে যায় তখন দেখা যায় আদিত্য এবং স্মিতা তাদের মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আদিত্য মৃণালিনীকে বলে যে আমরা আমাদের মেয়েকে কখন পাবো, কিন্তু তখনই মৃণালিনী তাদেরকে বলে যে আপনার মেয়ে তো মারা গেছে। এই কথা শুনেই তো আদিত্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে মৃণালিনীকে জিজ্ঞেস করে যে আপনি এগুলো কি বলছেন, কি হয়েছে আমার মেয়ের? তখন মৃণালিনী তাকে বলে যে আমি তো বলেছিলাম যে আপনার মেয়ের ব্লাড ইনফেকশন হয়েছে। তো আদিত্য তাকে বলে যে কিন্তু আপনি তো বলেছিলেন যে এটা ইম্যাচিউরড বেবিদের জন্য একটা কমন ব্যাপার, তাহলে আমার মেয়ের এই অবস্থা হলো কেন? মৃণালিনী তখন তাকে বলে যে কিন্তু এখানে তো আমার কিছু করার নেই, যা হওয়ার ছিল তাই হয়েছে। আদিত্য তো তখন অনেক রেগে যায়, সে মৃণালিনীর সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। তখনই মৃণালিনীর সাথে থাকা কম্পাউন্ডার আদিত্যকে বাধা দিয়ে তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরই মৃণালিনী সেখান থেকে বেরিয়ে যায় আর তখনই ডক্টর অভিষেন তাকে নিতে আসে। মৃণালিনীও তখন তার সাথে চলে যায়। অভির সাথে মৃণালিনী অনেক ভালো সময় কাটায়, তবে তার ভুল সিদ্ধান্তের জন্য যে একটা বাচ্চা মারা গেছে এতে তার কোনো অনুশোচনাই হয় না। আসলে আদিত্যর বাচ্চাটা সুস্থ থাকা সত্ত্বেও মৃণালিনী তাকে ইনকিউবেটরে রাখার সিদ্ধান্ত নেয়, আর এর পেছনে মোটিভ ছিল টাকা কামানো। বাচ্চাটা মারা যাওয়ার পরও তার 1 বিন্দু পরিমাণ খারাপ লাগা কাজ করেনি, তাও সে টাকা কামানোর জন্য বাচ্চাটিকে 14 দিন পর্যন্তই ইনকিউবেটরে রাখার কথা বলে। আর এভাবেই সে এক ধরনের র্যাকেট চালায়। এতে মানুষ মরল কি বাঁচল তার কিছুই যায় আসে না। একজন ডাক্তার হয়ে বা একজন মানুষ হয়ে কিভাবে এতটা নিষ্ঠুর হওয়া সম্ভব? যাক, তো এদিকে নিজের মেয়েকে হারিয়ে আদিত্য তো একদম ভেঙে পড়ে। তো গল্পের শুরুতে আমরা আদিত্যকে একটা কবরের কাছে আসতে দেখেছিলাম, আর এটা তার মেয়েরই কবর। এরপরই একদিন আদিত্য হাসপাতালে কিছু ফর্ম সাইন করছিল, তখন সেই নার্স তাকে দেখতে পায়। সেই নার্স তখন আদিত্যকে বাইরে দেখা করতে বলে। সে তাকে জানায় যে আমি আজ এই হাসপাতাল থেকে রিজাইন করেছি, আমি এখানকার সিনিয়র নার্স হলেও আমি তো একজন মানুষ। দেখুন, আপনার মেয়ের অবস্থা কিন্তু এতটাও খারাপ ছিল না যে তাকে ইনকিউবেটরে রাখতে হবে, কিন্তু তাও ডক্টর মৃণালিনী আপনার মেয়েকে ইনকিউবেটরে রাখে। তার উপর আপনার মেয়েটা কিন্তু 1 সপ্তাহ আগেই মারা গিয়েছিল। আমি সেটা আপনাকে বলতেও চেয়েছিলাম, কিন্তু মৃণালিনী ম্যাডাম আমার মুখ বন্ধ করে রেখেছিলেন। আর এই সব কিছু সে করেছিল আপনার কাছ থেকে টাকা লুট করার জন্য। আর এরা এমনটাই করে সবার সাথে। আমিও তো একজন মা, তাই এসব আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই চাকরিটাই ছেড়ে দিয়েছি। মৃণালিনী ম্যাডামের কোনো সন্তান নেই তো, তাই হয়তো তিনি এসব বুঝবেন না। এই সব শুনে তো আদিত্য এবার অনেক রেগে যায়। এরপরেই সে সেই কম্পাউন্ডারের কাছে আসে যে সেদিন তাকে ধাক্কা দিয়েছিল। আদিত্য সেই কম্পাউন্ডারকে অনেক মারধর করে। এরপরই তাকে বিল্ডিং এর ছাদে ঝুলিয়ে তাকে সব সত্যি কথা বলতে বলে। মৃত্যুর ভয়ে তখন সেই কম্পাউন্ডার আদিত্যকে সব সত্যি বলে দেয়। তখনই আদিত্য ঠিক করে যে যেমন করেই হোক সে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিবে। যে তার মেয়েকে হত্যা করেছে তাকে সে কোনোভাবেই বেঁচে থাকতে দিবে না। তাই সে একটি বন্দুক কিনে ডক্টর মৃণালিনীকে ফলো করা শুরু করে। এরপরই সে মৃণালিনীর গাড়ির সামনে গিয়ে তার উপর ফায়ারিং করে। প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর বক্সি অর্থাৎ অভিষেনী হয়তো আদিত্যর টার্গেট, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে না, আদিত্যর আসল টার্গেট হলো মৃণালিনী। তো আদিত্য গ্রেফতার হওয়ার পরই ডক্টর বক্সি তার সাথে দেখা করতে আসে, যা আমরা আগেও দেখেছি। তো সে তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে কেন মারতে চাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তখন আদিত্য তাকে সব সত্যি কথা বলে। এই কথা শুনে তো ডক্টর বক্সি মৃণালিনীর উপর অনেক আপসেট হয়ে যায়। সে কখনোই ভাবতে পারেনি যাকে সে এতটা ভালোবাসে সে এতটা নিকৃষ্ট কাজ করতে পারে। এরপরেই ডক্টর বক্সি সিদ্ধান্ত নেয় যে সে মৃণালিনীকেও তার আবিষ্কার করা জেলে পাঠাবে। মৃণালিনী তখন তার নতুন বই লেখার জন্য বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। বাইরে নিরিবিলি স্থানে ঘুরে যদি তার লেখার জন্য নতুন কোনো প্লট পাওয়া যায় সেই জন্য। সে তার সাথে অভিকেও যেতে বলে,
কিন্তু অভি যাওয়ার জন্য বারণ করে। সে মৃণালিনীকে বলে যে তার কিছু কাজ আছে। এরপরেই মৃণালিনী যখন রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন ডক্টর বক্সির লোকেরা মৃণালিনীকে অজ্ঞান করে দেয় আর তাকে সেই জেলে নিয়ে আসে। এরপরই তাকে 403 নম্বর চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয়। তখন থেকে মৃণালিনীর শাস্তি শুরু হয়। এই সব কিছু জানতে পেরে মৃণালিনী কাঁদতে শুরু করে আর অভিকে অর্থাৎ ডক্টর বক্সিকে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমি টাকার লোভে অনেক খারাপ কাজ করে ফেলেছি, অনেক মানুষের জীবন নিয়ে খেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর টাকার লোভ করব না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না। অভি তখন মৃণালিনীকে বলে যে সেটা আর সম্ভব নয়, তোমাকে তো তোমার কাজের শাস্তি পেতেই হবে। এই বলার পরেই ডক্টর বক্সি আবারও মৃণালিনীর কনসিয়াসনেসকে ম্যানুপুলেট করে এবং তার কনসিয়াসনেসকে আবারও একটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে পাঠিয়ে দেয়। সেখানে সে আবার সেই সব ঘটনার মধ্য দিয়ে যাবে যার থেকে সে বুঝতে পারবে যে সে যেই কাজগুলো করেছে সেই সবকিছু ভুল ছিল। তো এরপরই ডক্টর বক্সি আমাদেরকে জিজ্ঞেস করে যে ঠিক করে বলুন তো, আপনি সত্যিই বিশ্বাস করেন যে আপনি কোনো ভুল করেননি? আর এই প্রশ্নের সাথে সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের কি মনে হয়, আপনারা জীবনে কখনো কি কোনো ভুল করেছেন আর তার জন্য কি আপনাদের অনুশোচনা বোধ আছে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে যাবেন। যাক, এই তো ছিল আমাদের আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এক্সপ্লেনেশন এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।